জয়কে হত্যা চেষ্টা মামলায় মাহমুদুর রহমানের আত্মসমর্পণ, জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ। সীমান্তে সক্রিয় মানব পাচার চক্র, মোটা অঙ্কের টাকায় নেতাদের পালিয়ে যেতে সহায়তা। হিজবুল্লাহ প্রধানকে হত্যা করে উত্তেজনা উস্কে দিল ইসরায়েল, ভয়াবহ সংকটের মুখে মধ্যপ্রাচ্য। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দুপুরের সংবাদে, সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ATV চ্যানেলে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজিদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বেলা ১১টার দিকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আত্মসমর্পণ করেন মাহমুদুর রহমান। এ সময় তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, মাহমুদুর রহমান জামিন আবেদন করেননি, এই মামলায় আপিল করা হবে বলেও জানান তিনি। মাসুদ আহমেদ জানান, বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের জন্য প্রহসনের মামলায় মাহমুদুর রহমানকে ফাঁসানো হয়েছে। মাহমুদুর রহমান দ্রুত মুক্ত পাবেন বলেও আশা করেন আইনজীবী। শেখ হাসিনা সরকারের পতনের পর ময়মনসিংহের হালুয়াঘাট ধোবাউড়া সীমান্তে সক্রিয় হয়ে উঠেছে মানব পাচার চক্রের সদস্যরা। এরই মধ্যে অর্ধশত আওয়ামী লীগ নেতাকে ভারতে পালিয়ে যাওয়ার সহযোগিতা করে প্রায় ৫ কোটি টাকা কামিয়ে নিয়েছে চক্রটি। তাদের অত্যাচার নির্যাতনের ভয়ে কেউ কথা বলার সাহস পায় না। পুলিশের দাবি, সীমান্তে অপরাধ দমনে তৎপর রয়েছে তারা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আমগর এলাকা দিয়া মনে করুন এখন কয়েকটা সিন্ডিকেট হয়েছে, এরা আওয়ামী লীগের বড় বড় নেতা করে পার করে দিতেছে কিছু কিছু টেয়ার বিনিময়ে। ধোবাউড়ার নেতাই নদী পার হলেই ভারত অংশের গারো পাহাড়। সরকার পতনের পর আওয়ামী লীগের অনেক নেতা পালিয়েছেন এই রুট দিয়ে। পাচারকারী চক্রের সদস্যরা জানায়, এক একজন নেতাকে পালাতে সহায়তা করে ৫ থেকে ২০ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। এই পথে ভারতে পালিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সাবেক এমপি মাহমুদুল হক সায়েম, সাবেক এমপি জুয়েল আরেং, সাবেক ফুলপুর উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সহ আওয়ামী লীগের অর্ধশতাধিক শীর্ষ পর্যায়ের নেতা। তাদের পার করে দালাল চক্র কামিয়েছে ৫ কোটি টাকার উপরে। আগে এটা আওয়ামী লীগের ছত্রছায়া হয়তো, কিন্তু এখন আওয়ামী লীগ ক্ষমতার নাই বিদায় বিএনপি ছত্রছায়া এগুলি হচ্ছে। আঙ্গুর মতো আরো এরকম অনেক সিন্ডিকেট আছে। ৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগ নেতাকর্মীদের হাত বদল হয়ে চোরাচালান সিন্ডিকেট চলে যায় বিএনপির ছত্রছায়ায়। যুবদল নেতা মুশফিক, রাজু ও শাওন সহ সিন্ডিকেট চক্রের মাধ্যমে ভারতে পালিয়ে যাওয়ার সময় ১৬ সেপ্টেম্বর ধোবাউড়ায় জনতার হাতে ধরা পড়ে ৭১ টিভির সিইও মোজাম্মেল বাবু ও সাংবাদিক নেতা শ্যামল দত্ত। তাদের কাছ থেকে কোটি টাকার উপরে হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এই চক্রের। অনেকেই গেছে যারা আমরা দেখি নাই, চোখের আড়ালে তো গেছি অনেকে। হয়তো দালাল চক্রের বিরুদ্ধে কথা বললে তার উপরে চলে জুলুম নির্যাতন। অনেকেই মুখ খুলতেছে না ভয়ে, তারা মারধর করে, যেখানে পায় এখানে পিড়ায়। বিভিন্ন মহলের ছত্রছায়ায় থাইকা তারা হচ্ছে যে এখানে এই সুযোগগুলা তৈরি করে দিতেছে অর্থের বিনিময়ে। তবে দলের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির এই নেতা। বিএনপি তো আওয়ামী লীগের নেতারা নিয়ে যাওয়ার কথা না। এখানে আওয়ামী লীগের সীমান্তে যারা আছে, আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান আছে একজন, আরও অনেক নেতৃবৃন্দ আছেন, তাদের সহযোগিতায় মূলত এই দিক দিয়ে বর্ডার ক্রস হয়েছে, আমরা যেটা জানতে পারছি। সীমান্তে মানব পাচার সহ অপরাধ দমনে তৎপরতার কথা জানান পুলিশের এই কর্মকর্তা। মানব পাচারের জন্য কিছু দুষ্ট চক্র তারা এই সুযোগ নেওয়ার চেষ্টা করছিল এবং আমাদের তৎপরতার ফলে তারা অনেকটা কোণঠাসা হয়ে গেছে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ।
ক্রমশ জটিল হচ্ছে মধ্যপ্রাচ্য সংকট। সবশেষে হিজবুল্লাহ প্রধানকে হত্যা করে উত্তেজনা আরও উস্কে দিলেন যুদ্ধবাজ নেতানিয়াহু প্রশাসন। একের পর এক প্রতিবেশী দেশে আগ্রাসন এবং যোদ্ধাদের হত্যার মাধ্যমে ইহুদিবাদী দেশটি ওই অঞ্চলকে করেছেন অস্থিতিশীল। এমন পরিস্থিতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি অধিবেশন ডাকার আহ্বান জানায় ইরান। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ভয়াবহ সংকটের মুখে পড়তে যাচ্ছে মধ্যপ্রাচ্য। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। শুক্রবার বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে হিজবুল্লাহ প্রধান নিহত হন। এরপর সংগঠনটির পক্ষ থেকে বলা হয় তারা ইসরায়েলের বিরুদ্ধে সর্বোচ্চ লড়াই চালিয়ে যাবে। হিজবুল্লাহ প্রধান হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া হবে বলে জানিয়েছে ইরান। এই হত্যা প্রতিরোধ যোদ্ধাদের আরও শক্তিশালী করবে বলেও মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সাথে তিনি বলেন, সন্ত্রাসী হামলার নির্দেশ বারবারই নিউ ইয়র্ক থেকে জারি হচ্ছে। এরই মধ্যে নাসরুল্লাহ হত্যায় সমর্থন দিয়ে বিবৃতি দিয়েছে পেন্টাগন। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধ সমর্থনে ইসরায়েলের পাশে থাকার আশ্বাস দিয়েছেন আবারও। এদিকে হাসান নাসরুল্লাহকে হত্যার পরিকল্পনা করা হয় বেশ আগেই। এমনটি জানিয়ে লেবাননে সম্ভাব্য স্থল অভিযান চালানোর প্রস্তুতি শুরু করেছে তেল আবিব। এমন পরিস্থিতিতে গোটা মধ্যপ্রাচ্যে বহুমুখী সংঘাত সংঘর্ষ ছড়িয়ে পড়ার শঙ্কায় আন্তর্জাতিক বিশ্লেষকরা। ইরাক, সিরিয়া এবং ইয়েমেনের ইরান সমর্থিত মিলিশিয়াদের বৃহত্তর সম্পৃক্ততা ইহুদিবাদী দেশের আগ্রাসন কতটা রুখতে পারবে সেটাই এখন প্রশ্ন। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিশ্ব নেতারা জানান, নেতানিয়াহুকে এখনই থামাতে হবে। এমন পরিস্থিতিতে জাতিসংঘে জরুরি অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন ইরান। 31 জুলাই ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া গুপ্ত হত্যার শিকার হন। এর আগে গত মে মাসে ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিও রহস্যজনকভাবে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। এসব হত্যার জন্য দায়ী করা হয় ইসরায়েলকে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বিরতি নিচ্ছি, যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। রামু উখিয়ায় বৌদ্ধপল্লীতে হামলার এক যুগেও শেষ হয়নি বিচার, সাক্ষীর অভাব ও মামলার তদন্তের ত্রুটি। সুনামগঞ্জে বজ্রপাতে নিহত 4। আমন্ত্রণ 21 সংবাদে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বায়তুল্লাহ কাদেরীকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি সহ 10 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনের সামনে এই কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মহিন সরকার অভিযোগ করে বলেন, স্বৈরাচার সরকারের পক্ষে শিক্ষক ছিলেন বায়তুল্লাহ কাদেরী। নীলদল নামের গ্রুপ থেকে ছাত্র জনতার আন্দোলনের বিপক্ষেও প্রচারণা চালান তিনি। কুষ্টিয়ার খোকসায় মাইক্রোবাসের ধাক্কায় 4 শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও 2 জন। কুষ্টিয়া হাইওয়ে থানার এসআই জানান, সকালে শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদে কোরআন পড়া শেষে শিক্ষার্থীরা বাড়ি ফিরছিল। এ সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে 3 জন মারা যায়। দুর্ঘটনার পর মাইক্রোবাসের চালক পালিয়ে যায়। এই দুর্ঘটনার প্রতিবাদে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী। টানা 3 দিনের বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে লালমনিরহাটে তিস্তার পানি বেড়েছে। এদিকে পদ্মার পানি বাড়ায় কুষ্টিয়ার দৌলতপুরে 37টি গ্রামের মানুষ পানিবন্দী। এছাড়া রাজবাড়ীতে পদ্মার নিম্নাঞ্চলে জলাবদ্ধতায় জনসাধারণের চলাচলে জনদুর্ভোগ দেখা দিয়েছে। এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। লালমনিরহাট, কুষ্টিয়া, রাজবাড়ী প্রতিনিধির তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। অতিবৃষ্টি আর উজান থেকে আসা পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ডালিয়া ব্যারেজ পয়েন্ট এবং কাউনিয়া পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রংপুরের দুর্গমচরের 30টি গ্রাম প্লাবিত, 20,000 মানুষ পানিবন্দী। লালমনিরহাটের তিস্তা নদীর তীরবর্তী চর গড্ডিমারি, কালমাটি, রাজপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আর পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট খুলে দেয়ায় তিস্তা সহ আশপাশের শাখা নদী এবং খালগুলোতে পানি বৃদ্ধি পেয়েছে।
এছাড়া তিস্তা নদীর পার্শ্ববর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, ডুবে গেছে রাস্তাঘাট ও শীতকালীন আগাম সবজি সহ ধানক্ষেত। বাড়িঘর দিয়ে পানি দিচ্ছে, আমি ভাত দিবার পাই নেই, একজনে ভাত দিছি তাকে খাইয়ে চুলে টুলে ব্যাগ তলে দিছি। খাওয়ার কষ্ট, আনাগোনা করতে পারছি না। হ্যাঁ, যত জমি আছে মানে ধান ক্ষেত আছে সবগুলা মানে তলিয়ে যাচ্ছে। কুষ্টিয়ায় পদ্মা নদীতে নতুন করে পানি বৃদ্ধি পেয়েছে। এতে জেলার দৌলতপুর উপজেলার চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নে কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ডুবে গেছে ফসলি জমি ও সড়ক। চারপাশে পানি ওঠায় ইতোমধ্যে চিলমারি ইউনিয়নের 4টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস বন্ধ করে দেয়া হয়েছে। কৃষি বিভাগ বলছে, পদ্মায় পানি বাড়ায় ডুবে গেছে 1045 হেক্টর জমির মাসকলাই। এই জায়গাতে নদীতে ভাঙছে, নদীতে মানুষ এদিকে গেছে, এদিকে গিয়ে তারা এখনো ঘর বাড়ি তুলতে পারে নাই। রাইতে তো থাকা ওখানে যে মাছাপাতি থাকে, রাস্তাঘাটগুলান তলিয়ে যাওয়ার কারণে আমাদের ছেলেমেয়েরা স্কুলে আসতে পারছে না, এতে খুব কষ্ট হচ্ছে। রাজবাড়ীতে কয়েকদিনের ভারী বর্ষণের সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পদ্মার নিচু এলাকা ও বেড়িবাঁধের ভেতরের আবাদি জমি প্লাবিত হয়েছে। নষ্ট হয়েছে ধানসহ বিভিন্ন সবজি ক্ষেত। এছাড়া তলিয়ে গেছে গবাদি পশুর চারণভূমি। আগামী কয়েকদিন নদীর পানি আরও বাড়বে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সুনামগঞ্জের পৃথক স্থানে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে 4 জেলে নিহত হয়েছে। ভোর 5টায় দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের দেখর হাওরে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকাল থেকে আবহাওয়া খারাপ থাকায় ভোর 4:30টার দিকে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এর মধ্যে হাওরে মাছ ধরতে যায় তারা। বৃষ্টির সাথে আচমকা বজ্র এসে তাদের উপর পড়লে ঘটনাস্থলেই ওই 4 জেলে নিহত হন। কক্সবাজারের রামু ও উখিয়ার বৌদ্ধপল্লীতে হামলার 1 যুগেরও শেষ হয়নি বিচার কাজ। এখনও জড়িতদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। 2012 সালের এদিনে রাতের অন্ধকারে রামু, উখিয়া ও টেকনাফে বৌদ্ধপল্লীতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। ভাঙচুর করা হয় 12টি বৌদ্ধবিহার ও 30টি বসতবাড়ি। সাক্ষীর অভাব ও মামলার তদন্তে ত্রুটি থাকায় বিচার কাজ থমকে আছে বলে জানালেন সংশ্লিষ্টরা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 2012 সালের 29 সেপ্টেম্বর ইসলাম ধর্ম অবমাননা করে ফেসবুকে ছবি দেয়াকে কেন্দ্র করে রামু উপজেলার 12টি প্রাচীন বৌদ্ধ মন্দির এবং প্রায় 30টি বসতঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পাশাপাশি ভাঙচুর ও লুটপাট করা হয় মন্দির ও বৌদ্ধদের ঘরবাড়ি। হামলার 12 বছরে রামুতে বৌদ্ধ মুসলিম সম্প্রীতি ফিরলেও মুছে যায়নি মনের ক্ষত। অন্তর্বর্তী সরকারের কাছে বিচারের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতের দাবি এসব মানুষের। দেশের রাজনৈতিক একটা অকারেন্স হলেই মনে করেন আমাদের মন্দিরের উপর হামলা আসে সবসময়। যে ভিডিও প্রজেক্টগুলো আছে, ছবিগুলো আছে, এতে তো আমরা আমাদের বৌদ্ধ জাতি থেকে কোনো সাক্ষী প্রয়োজন আছে বলে আমি মনে করি না। প্রভাবশালী মহলের কারণে এবং রাজনৈতিক কিছু উপকাণ্ডের কারণে আমরা সুবিচার পাই নাই। 2012 সালের মতো এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছেন কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ। সম্প্রতি পার্বত্য অঞ্চলে যে ঘটনা ঘটেছে সেটি নিয়েও উদ্বিগ্ন তারা। সেই সময় যারা প্রকৃত আসামি, অপরাধী, তাদের অবশ্যই শাস্তি হোক, বিচার হোক, এটা আমরা চাই। এদিকে মামলার পিপি জানান, রাষ্ট্রপক্ষ সর্বাত্মক চেষ্টা করছে সাক্ষীদের এনে দ্রুত সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি করার। আর অনেক সাক্ষী হওয়াতে সব সাক্ষীগুলো যথাযথভাবে না নিয়ে একটা মামলা নিষ্পত্তি করার সুযোগ নেই। সেই কারণে রাষ্ট্রপক্ষে সর্বোচ্চ চেষ্টা করছে সাক্ষীগুলোকে দ্রুততার সময়ে এনে তাদেরকে দিয়ে মামলাগুলো যাতে যে প্রার্থীকে যে বিচার, সেই বিচারটি যাতে নিশ্চিত করা যায়। কক্সবাজারের রামু, উখিয়া ও টেকনাফে বৌদ্ধবিহারের হামলার ঘটনায় 29টি মামলায় এজাহারভুক্ত 375 জন সহ 15,182 জনকে অভিযুক্ত করা হয়। এরপর আপোষের ভিত্তিতে একটি মামলা প্রত্যাহার করা হলেও 18টি মামলায় 993 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় তদন্তকারী সংস্থা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার খেলার সংবাদ।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশনা না পেলে দক্ষিণ আফ্রিকা বিপক্ষে মিরপুর টেস্ট খেলে বিদায় নেওয়া হবে না সাকিব আল হাসানের। কানপুর টেস্ট শেষে স্ত্রী সন্তানদের কাছে যুক্তরাষ্ট্রে চলে যাবেন তিনি। পারভেজ খোকনের রিপোর্ট। বাংলাদেশ ক্রিকেট দল ভারতে অবস্থান করবে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। টি-20 সিরিজের তৃতীয় ও সফরের শেষ ম্যাচ 12 অক্টোবর। তবে ততদিন পর্যন্ত ভারতে থাকার দরকার হচ্ছে না সাকিব আল হাসানের। আচমকা অবসরের ঘোষণায় তিনি নিজেই সেই দরজা বন্ধ করে দিয়েছেন। ফরম্যাটে আমি আমার শেষটা অন্তত দেখছি। টেস্টের পাশাপাশি টি-20 থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব। এর মধ্যে টেস্ট নিয়ে ঘোষণাটি ছিল আগাম। জানিয়েছেন শেষ ম্যাচটি খেলতে চান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাটিতে। সাউথ আফ্রিকা যেহেতু টেস্ট সিরিজ, আমার ইচ্ছা আছে যে লাস্ট সিরিজ হয়। টি-20 সিদ্ধান্তটি ইতিমধ্যেই কার্যকর। জুনে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপেই শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। ফলে 1 অক্টোবর কানপুর টেস্ট শেষ হলেই ভারত ছাড়বেন সাকিব। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশনা না পেলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে বিদায় নেওয়া হবে না সাকিবের। বিষয়টি অজানা নয় তার। তাই দেশের মাঠ থেকে বিদায় নেয়ার বিষয়টি এখনো অনিশ্চয়তায়। এ কারণেই কানপুর টেস্টের শেষ দিন বিদায়ের একটা আবহ তৈরি করার পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বাংলাদেশ দলের পাশাপাশি ভারতের খেলোয়াড়রাও সাকিবকে ব্যাটের ছায়ায় গার্ড অব অনার দিতে পারেন বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। পারভেজ খোকন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এর সাথে শেষ করছি 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। জয়কে হত্যা চেষ্টা মামলায় মাহমুদুর রহমানের আত্মসমর্পণ, জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ। সীমান্তে সক্রিয় মানব পাচার চক্র, মোটা অঙ্কের টাকায় নেতাদের পালিয়ে যেতে সহায়তা। হিজবুল্লাহ প্রধানকে হত্যা করে উত্তেজনা উস্কে দিল ইসরায়েল, ভয়াবহ সংকটের মুখে মধ্যপ্রাচ্য। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকেল 4:55 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।